ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আমাদের জীবনের জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি বলুন তো? হ্যাঁ, জল। জল ছাড়া তো জীবন ভাবাই যায় না। কিন্তু আমরা কি এই মূল্যবান সম্পদটা ঠিকমতো বাঁচাতে পারছি? চলুন, আজকের এই আলোচনায় আমরা জলের গুরুত্ব আর সেটা বাঁচানোর সহজ কিছু উপায় জেনে নিই। দেখুন, আমাদের চারপাশেই তো জল, মানে পান করা, রান্না করা থেকে শুরু করে বড় বড় কলকারখানা চালানো সবকিছুতেই জল লাগে। কিন্তু মজার ব্যাপার হলো, পৃথিবীতে এত জল থাকা সত্ত্বেও আমরা প্রায়ই শুনি জলের অভাবের কথা, জল সংকটের কথা। কেন? এটাই তো একটা বড় প্রশ্ন, তাই না? চলুন, এই রহস্যটাই আজ একটু বোঝার চেষ্টা করা যাক। হ্যাঁ, ঠিক এই প্রশ্নটা নিয়ে আজ আমরা কথা বলবো। ভাবুন একবার, আমাদের এই নীল গ্রহের প্রায় 3 ভাগই তো জল। তাহলে জলের অভাব কেন হবে? চলুন, এই জরুরি প্রশ্নের উত্তরটা খুঁজে বের করি। আজকের আলোচনায় আমরা কয়েকটা দারুণ বিষয় কভার করব। প্রথমে দেখব এই জলের অভাবের ধাঁধাটা আসলে কি। তারপর একটু অতীতে ফিরে যাব, জানব আমাদের পূর্বপুরুষদের জল ব্যবস্থাপনার জ্ঞান কেমন ছিল। এরপর আমরা আধুনিক সমস্যাগুলো দেখব আর জানব কি কি সমাধান আমাদের হাতে আছে। সব মিলিয়ে আমাদের জলের ভবিষ্যৎ কিভাবে সুরক্ষিত করা যায়, সেটাই হবে আমাদের মূল লক্ষ্য। তো চলুন, প্রথমে এই ধাঁধাটা দিয়েই শুরু করা যাক। কেন এই জলভরা পৃথিবীতে জলের অভাব একটা এত বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে? আমরা সবাই তো ছোটবেলায় জলচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেলের কথা পড়েছি, তাই না? মানে জল বাষ্প হয়ে উপরে যায়, মেঘ হয়, আবার বৃষ্টি হয়ে ফিরে আসে। তো এই হিসাবে জল তো একটা পুনর্নবীকরণযোগ্য সম্পদ। কিন্তু আসল ব্যাপারটা হলো, পৃথিবীর মোট জলের খুব সামান্য একটা অংশই কিন্তু মিষ্টি জল, যেটা আমরা ব্যবহার করতে পারি। আর এই সীমিত পরিমাণ জল নিয়ে আমাদের চলতে হয়। সমস্যাটা ঠিক এখানেই। আর এই সমস্যাটা কিন্তু মোটেও ছোট নয়, বরং দিন দিন আরও গুরুতর হচ্ছে। একটা ভবিষ্যৎবাণী শুনলে অবাক হবেন। বলা হচ্ছে ২০২৫ সালের মধ্যেই, মানে আর কয়েক বছরের মধ্যেই, পৃথিবীর প্রায় ২০০ কোটি মানুষ চরম জল সংকটের মধ্যে পড়বে। ভাবা যায় পরিস্থিতিটা যে কতটা জটিল হতে চলেছে, এটা তার একটা বড় ইঙ্গিত। জলের অভাব শুনলেই আমাদের মাথায় কি আসে? খরা বা কম বৃষ্টির এলাকা, তাই তো? কিন্তু আসল ছবিটা কিন্তু আরও বড়। জলের সংকট শুধু কম বৃষ্টির জন্য হয় না। আসল কারণ হল আমাদের জলের অতিরিক্ত ব্যবহার, এর সঠিক ব্যবস্থাপনার অভাব আর অসম বন্টন। মানে আমরা জল নষ্ট করছি, দূষিত করছি, আর সবার কাছে সমানভাবে পৌঁছে দিতে পারছি না। একটা খুব চালু কথা আছে না, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট এ ড্রপ টু ড্রিঙ্ক। মানে চারিদিকে জল থই থই করছে, কিন্তু এক ফোঁটাও পানের যোগ্য নয়। কলকাতার মতো বড় শহরগুলোতে ঠিক এটাই হয়। প্রচুর জল থাকা সত্ত্বেও কারখানার বর্জ্য আর বাড়ির আবর্জনা মিশে সেই জল এতটাই দূষিত হয়ে যায় যে তা আর ব্যবহারই করা যায় না। এটাই হলো আসল সংকট। আচ্ছা, এই যে জলের সমস্যা, এটা তো নতুন নয়। হাজার হাজার বছর আগেও মানুষ এর সমাধান খুঁজেছে। চলুন এবার একটু অতীতে ফিরে যাই আর দেখি প্রাচীন ভারতে জল ব্যবস্থাপনার জন্য কি অসাধারণ সব ব্যবস্থা ছিল, যা থেকে আজও আমরা অনেক কিছু শিখতে পারি। একবার ভাবুন, সেই খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতেও শৃঙ্গভেরপুরার কাছে মানুষ গঙ্গার বন্যার জলকে কাজে লাগানোর জন্য দারুণ সিস্টেম বানিয়ে ফেলেছিল। এরপর চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তো বাঁধ, হ্রদ আর সেচ ব্যবস্থা তৈরির একটা হিড়িক পড়ে গিয়েছিল। একাদশ শতাব্দীতে বানানো ভোপাল হ্রদ তো সেই সময়ের অন্যতম বড় কৃত্রিম হ্রদ ছিল। এমনকি দিল্লির হাউস খাস ট্যাঙ্কও বানানো হয়েছিল সিরি ফোর্ট এলাকায় জল পৌঁছে দেওয়ার জন্য। মানে জল ব্যবস্থাপনা সবসময় সভ্যতার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। তবে ভাববেন না যে এই সব ব্যবস্থা মানেই শুধু বড় বড় বাঁধ বা হ্রদ। একেবারে স্থানীয় পর্যায়েও দারুণ সব সমাধান ছিল। যেমন ধরুন মেঘালয়ের কথা। সেখানে প্রায় ২০০ বছরের পুরনো একটা বাঁশের ড্রিপ সেচ ব্যবস্থা আছে। এটা ঝর্ণা আর স্রোতের জল ব্যবহার করার একটা অসাধারণ প্রাকৃতিক উপায়। এর কাজ করার পদ্ধতিটা খুবই ইন্টারেস্টিং। প্রায় ১৮ থেকে ২০ লিটার জল বাঁশের পাইপে ঢোকে, আর সেই জল প্রায় কয়েকশো মিটার দূর পর্যন্ত বয়ে নিয়ে যাওয়া হয়। আর শেষে একদম গাছের গোড়ায় মিনিটে মাত্র ২০ থেকে ৮০ ফোঁটা করে জল পড়ে। ভাবুন, জলের অপচয় প্রায় নেই বললেই চলে। প্রকৃতির সাথে কি দারুণ একটা মেলবন্ধন। তো আমরা দেখলাম অতীতে কি দারুণ সব ব্যবস্থা ছিল। এবার চলুন দেখি সেই পুরনো জ্ঞান আর আজকের নতুন প্রযুক্তিকে মিলিয়ে আমরা আধুনিক জল সংকট মোকাবিলার জন্য কি করছি। বর্তমানে ভারত সরকার দুটো বড় মিশনের ওপর খুব জোর দিচ্ছে। একটা হলো জল জীবন মিশন, যার লক্ষ্য গ্রামের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া। আর দ্বিতীয়টা হলো প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা, যেটা কৃষিকাজের জন্য জল সরবরাহ নিশ্চিত করার ওপর কাজ করছে। এর দুটো মূল মন্ত্র হল হর ক্ষেত কো পানি আর পার ড্রপ মোর ক্রপ।
এই যে জল জীবন মিশন এর প্রধান লক্ষ্যটা কিন্তু খুব স্পষ্ট। গ্রামের প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মানুষের জন্য প্রতিদিন পাইপের মাধ্যমে ৫৫ লিটার নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া। এটা কিন্তু শুধু জল সরবরাহ নয়, এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্য আর জীবনযাত্রার মান উন্নত করার একটা বিরাট প্রচেষ্টা চলছে। বড় বড় সরকারি প্রকল্পের পাশাপাশি কিছু সমাধান কিন্তু আমাদের নিজেদের হাতেই আছে, আর সবচেয়ে কার্যকরী উপায়গুলো কিন্তু আমাদের বাড়ি থেকেই শুরু হয়। আমরা যদি নিজেদের বাড়িতেই জল বাঁচানো শুরু করি, তাহলে কিন্তু পুরো সমাজটাই বদলে যেতে পারে। এর সবচেয়ে ভালো উদাহরণ হল রাজস্থান। ওখানকার মতো শুকনো জায়গায় মানুষ যুগ যুগ ধরে বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা জলকে বাঁচানোর জন্য দারুণ সব কৌশল বের করেছে, কারণ ওরা জানে ওখানে এক ফোঁটা জলের দাম জীবনের সমান। ওখানকার একটা খুব প্রচলিত ব্যবস্থা হল ট্যাঙ্কা। ব্যাপারটা খুব সহজ। বাড়ির ঢালু ছাদে যে বৃষ্টির জল পড়ে, সেটা একটা পাইপের মাধ্যমে সোজা মাটির নিচে তৈরি করা একটা বড় ট্যাঙ্কে গিয়ে জমা হয়। এই সাধারণ কিন্তু অত্যন্ত কার্যকর পদ্ধতিতে, বিশেষ করে গরমকালে যখন জলের অভাব হয়, তখন এই জমানো জলটাই ভরসা যোগায়। জানেন, রাজস্থানের অনেক জায়গায় এই বৃষ্টির জলকে কি বলা হয়? পালার পানি। আর এটাকে ওরা প্রকৃতির সবচেয়ে বিশুদ্ধ রূপ বলে মনে করে। এটা শুধু একটা নাম বা প্রথা নয়, এটা জলের প্রতি ওদের গভীর শ্রদ্ধা আর ভালোবাসার একটা প্রতীক। তো এতক্ষণ ধরে আমরা অনেক কিছু জানলাম, প্রাচীন ব্যবস্থা থেকে আধুনিক মিশন পর্যন্ত। তাহলে সব মিলিয়ে আমাদের জলের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য মূল কথাটা কি দাঁড়ালো? দেখুন, এই মুহূর্তে আমাদের সবার জন্য সবচেয়ে জরুরি কাজ হল আমাদের জলসম্পদকে বাঁচানো আর তার সঠিক ব্যবস্থাপনা করা। এটা শুধু আমাদের নিজেদের জন্য নয়, আমাদের খাদ্য নিরাপত্তা আর আমাদের চারপাশে সুন্দর পরিবেশকে বাঁচানোর জন্য এটা অপরিহার্য। আর এর চাবিকাঠিটা কি? চাবিকাঠি হল আমাদের পূর্বপুরুষদের সেই প্রাচীন জ্ঞানের সাথে আজকের আধুনিক প্রযুক্তির একটা মেলবন্ধন ঘটানো। এই দুটোকে একসাথে কাজে লাগাতে পারলেই আমরা একটা জল সুরক্ষিত ভবিষ্যৎ তৈরি করতে পারব, যেখানে সবার জন্য জল থাকবে। সবশেষে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। আজ থেকেই আমরা নিজেদের বাড়িতে, নিজেদের পাড়ায় জল বাঁচানোর জন্য কি করতে পারি? একটু ভাবুন, কারণ মনে রাখবেন, ছোট ছোট চেষ্টাই কিন্তু বড় পরিবর্তন আনে। আমাদের বাঁচানো প্রত্যেকটা ফোঁটা জলে কিন্তু অনেক মূল্যবান। আজকের এই আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। জল সংরক্ষণ আর এই ধরনের আরও অনেক শিক্ষামূলক বিষয় নিয়ে জানতে আমাদের ইজি লার্নিং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।